Every empire has a beginning, forged of blood, steel, fortune, and conquest. In 1453, আপনি কি জানেন একসময় ক্ষুদ্র এক তুর্কি গোত্র কিভাবে ছড়িয়ে পড়েছিল 3 মহাদেশে? কিভাবে 1453 সালে কনস্টান্টিনোপল দখলের মাধ্যমে শুরু হয়েছিল এক নতুন যুগ? কিন্তু 600 বছর পর সেই মহাশক্তিশালী অটোমান সাম্রাজ্যের পতনই বা হলো কেন? আজ আমরা জানব অটোমান সাম্রাজ্যের উত্থান ও পতনের রোমাঞ্চকর ইতিহাস। অটোমান সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল আর্তুগুল গাজীর হাত ধরে এবং উসমান গাজীর হাত ধরে প্রতিষ্ঠা লাভ করেছিল। উসমান গাজী এক রাতে শেখ এদেব আলী নামে এক বৃদ্ধ দরবেশের ঘরে ঘুমিয়েছিলেন। ওই রাতে ওসমান স্বপ্ন দেখেন যে তার বুক থেকে একটি বিশাল গাছ বেরিয়ে ডালপালা ছড়াচ্ছে এবং সারা বিশ্বে ছায়া ফেলছে। উসমান গাজী পরে শেখ এদেব আলীর কাছে তার এই স্বপ্নের কথা জানান। শেখ এই স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, হে উসমান, তুমি ধন্য হও, আল্লাহ তোমাকে এবং তোমার বংশধরদেরকে রাজকীয় সিংহাসন অর্পণ করেছেন। এই স্বপ্নটি ওসমান গাজীর জন্য একটি প্রভাবক হিসাবে কাজ করেছিল, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি এখন আল্লাহর সমর্থন পেয়েছেন। তারপর আনাতোলিয়ার বেশিরভাগ অংশ জয় করে আশেপাশের সেলজুক ও তুর্কমান রাজ্যসহ বাইজেন্টাইন দখল করে নেন। উসমানের স্বপ্নটি পরবর্তীতে অটোমান সাম্রাজ্যের যৌক্তিকতা এবং একই সঙ্গে আধ্যাত্মিক বা পৌরাণিক কথায় পরিণত হয়। এই অটোমান সাম্রাজ্য 600 বছর ধরে শাসন করেছে। এমন দীর্ঘ সময় ধরে তারা কেবল আনাতোলিয়া নয়, বরং 3টি মহাদেশের বিশাল অংশ শাসন করে গিয়েছে। একসময় উসমানের উত্তরসূরিরা ইউরোপের দিকে নজর দেয়। তারা 1326 সালে গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহর থেসালোনিকি জয় করে। এরপর 1389 সালে সার্বিয়া জয় করে। কিন্তু তাদের সবচেয়ে বড় ঐতিহাসিক বিজয় ছিল 1453 সালে। ওই বছর তারা বাইজেন্টাইনের রাজধানী কনস্টান্টিনোপল, বর্তমান ইস্তাম্বুল জয় করে নিয়েছিল। মুসলমানরা এর আগে 700 বছর ধরে এই শহরটি দখল করার চেষ্টা করলেও এটির ভৌগোলিক অবস্থান এমন ছিল যে তারা প্রতিবারই ব্যর্থ হয়। কনস্টান্টিনোপলের 3 দিক বসফরাস সাগরে বিস্তৃত হয় এই শহরটি আশ্রয়ের শহর হয়ে উঠেছিল। বাইজেন্টাইনরা গোল্ডেন হর্ন পথটি বন্ধ করে দিয়েছিল। তাদের 28টি যুদ্ধজাহাজ অন্যদিকে পাহারা দিয়েছিল। গোল্ডেন হর্ন হচ্ছে বসফরাস সাগরের সরু এক প্রণালী, যা ছিল ইস্তাম্বুল শহরের প্রধান জলপথ। উসমানীয় সুলতান মেহমেদ 1453 সালের 22 এপ্রিল এমন এক পদক্ষেপ নেন যা কেউ ভাবতেও পারেনি। তিনি মাটিতে তক্তা দিয়ে একটি মহাসড়ক তৈরি করেন এবং তেল ঘি মিশিয়ে পথটিকে খুব পিচ্ছিল করে ফেলেন। তারপর গবাদি পশুর সাহায্যে এবং মানুষের সাহায্যে তার 80টি জাহাজকে এই পথে টেনে নিয়ে যান এবং এভাবেই সহজেই ওই শহরের প্রহরীদের পরাস্ত করেন তিনি। বিজয়ী হয়ে মেহমেদ তার রাজধানী কনস্টান্টিনোপলে স্থানান্তর করেন এবং তাকে ফাতিহ উপাধিতে ভূষিত করা হয়। ফাতিহ অর্থ হচ্ছে জয়ী, এজন্যই সুলতান মেহমেদ ফাতিহকে ফাতিহ বলা হয়। কিন্তু ওসমানীয় সাম্রাজ্য একসময় বিস্তৃতি লাভ করতে করতে মক্কা ও মদিনা জয় করে নিয়েছিল। এরপর থেকে উসমানীয় সুলতানদেরকে খলিফা উপাধিতে ভূষিত করা হয়। সুলতান মেহমেদের নাতি প্রথম সেলিম ছিলেন অটোমান সাম্রাজ্যের প্রথম খলিফা। তিনি 1516 ও 1517 সালে মিশরের মামলুকদের পরাজিত করেন। মিশর ছাড়াও বর্তমান ইরাক, সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান সহ সর্বোপরি হিজাজ জয় করে তার সাম্রাজ্যের আকার দ্বিগুণ বাড়িয়ে ফেলেন। এর পাশাপাশি আজ থেকে ঠিক 500 বছর আগে হিজাজের 2টি পবিত্র শহর মক্কা বা মদিনা জয় করে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী শাসক হয়েছিলেন প্রথম সেলিম এবং প্রথম সেলিমকে প্রথম খলিফা হিসাবে বিবেচনা করা হয়। তার আগ পর্যন্ত ওসমানীয়দের সুলতান বা পাদিশাহ বলা হতো। সুলতান সেলিম খান প্রথমের সময় থেকে অটোমান সাম্রাজ্যের সর্বশেষ সুলতান পর্যন্ত তুর্কি সুলতানরা সব মুসলমানদের খলিফা ও ইমাম ছিলেন। এই 4 শতাব্দীর মধ্যে তাদের বিরুদ্ধে খিলাফতের দাবিদারও ওঠেনি। সরকারের কাছে শত শত খলিফা দাবিদার উঠেছে, কিন্তু কেউই ইসলামের কেন্দ্রীয় খিলাফত দাবি করতে পারেনি। প্রথম সেলিমের সবচেয়ে বড় গুণ ছিল তিনি অল্প সময়ের মধ্যে একের পর এক সাম্রাজ্য দখল করতে পারতেন। এর বড় কারণ ছিল তার কার্যকর যুদ্ধ কৌশল। পানিপথের যুদ্ধ তার এই রণকৌশল অনুসরণ করে ওই যুদ্ধের প্রথম গোলাবারুদ ব্যবহার করেন
সম্রাট বাবর। ও যুদ্ধে ইব্রাহিম লোদিকে হারানোর পরই মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বাবর। অটোমান সাম্রাজ্যকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সুলতান সুলাইমান খান। অটোমানরা শুরুতে ইউরোপের অনেক অঞ্চল দখল করে, তবে এই সাম্রাজ্য রাজনীতি, রণনীতি ও অর্থনীতি এই তিনটি ক্ষেত্রেই সবচেয়ে প্রসার লাভ করে প্রথম সুলাইমানের আমলে। তিনি 1520 থেকে 1566 সাল পর্যন্ত টানা 45 বছর আমৃত্যু শাসন করে গিয়েছিলেন। সুলাইমান খানের শাসন আমলে সালতানাত বা অটোমান সাম্রাজ্য তার সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক শীর্ষে পৌঁছেছিল। এই কারণে তিনি পশ্চিম ইউরোপে সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট নামে পরিচিতি পেয়েছিলেন। অন্যদিকে নিজ সাম্রাজ্যে তাকে বলা হতো কানুনি সুলতান। বেলগ্রেড ও হাঙ্গেরি জয় করে সুলাইমান তার সীমানা মধ্য ইউরোপ পর্যন্ত প্রসারিত করেছিলেন। তবে দুবার চেষ্টা করেও অস্ট্রিয়ার বিলাসবহুল শহর ভিয়েনা জয় করতে পারেননি তিনি। কিন্তু সুলতান সুলাইমানের মৃত্যুর পর অটোমান সাম্রাজ্য অন্যান্য বহির্বিশ্ব থেকে পিছিয়ে গিয়েছিল। ইউরোপ বিজ্ঞান ও প্রযুক্তিতে 16-17 শতকে বিশ্বের বাকি অংশকে ছাড়িয়ে যায়। এর একটি কারণ সে সময় জাহাজ শিল্প বিকাশ লাভ করেছিল। এটি ছিল ইউরোপের আবিষ্কারের যুগ, অর্থাৎ ইউরোপীয় নৌবহর, বিশেষ করে স্প্যানিশ, পর্তুগিজ, ডাচ আর ব্রিটিশ নৌবহরগুলো সারা বিশ্বের সমুদ্র অন্বেষণ করছিল। এভাবেই আমেরিকা মহাদেশের আবিষ্কার হয় এবং ইউরোপীয়রা তা দখল করে। এই দখলদারিত্বের কারণে ইউরোপ বাকি বিশ্বের ওপর প্রভাব বিস্তার করতে শুরু করে। এ সময় ইউরোপীয় বিশ্বের বিভিন্ন অংশে তাদের উপনিবেশ স্থাপন করতে শুরু করে। ইউরোপীয়দের জন্য বেশি বেশি জলযান চালাতে নতুন নতুন যন্ত্র উদ্ভাবন করা এবং যন্ত্রগুলো উন্নত করার প্রয়োজন হয়ে ওঠে। এই প্রয়োজনীয়তা থেকে সে সময় ইউরোপ বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নয়ন করতে থাকে। এ সময় দ্বিতীয় আরেকটি শিল্প বেশ বিকাশ লাভ করে, আর সেটি হচ্ছে ছাপাখানা। এই ছাপাখানার উদ্ভব হয়েছিল 1439 সালে। ইউরোপে বৈজ্ঞানিক ও বুদ্ধিবৃত্তিক বিপ্লব ঘটানোর ক্ষেত্রে এক বিশাল ভূমিকা রেখেছিল এই ছাপাখানা। সেই সময় বিজ্ঞান ও কলা দুটি বিষয়ের উপর শুধুমাত্র অভিজ্ঞতা ও গির্জার একচেটিয়া আধিপত্য ছিল। ছাপাখানার বদৌলতে তা সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসে। অটোমানরাও যদি ছাপাখানা ব্যবহার করা শুরু করত, তাহলে হয়তো আজ পৃথিবীর ইতিহাস অন্যরকম হতো। কিন্তু সুলতান ফাতিহের পুত্র দ্বিতীয় বায়েজিদ 1483 সালে যারা আরবি হরফে বই ছাপাতেন তাদের জন্য মৃত্যুদণ্ড আরোপ করেন। এর কারণ ছিল আলেমগণ ছাপাখানাকে ফেরাঙ্গিদের উদ্ভব বলে ফতোয়া দিয়েছিলেন। তাদের মতে ফেরাঙ্গিদের আবিষ্কারের উপর ভিত্তি করে কুরআন বা আরবি লিপিতে বই ছাপানো ধর্মবিরোধী। তাই ইউরোপ যখন সময়ের সাথে এগিয়ে যাচ্ছিল, তখন অটোমান সাম্রাজ্য বছরের পর বছর ততটাই পেছাতে থাকে এবং সংকুচিত হতে থাকে। এরপর ব্রিটিশরা প্রথম বিশ্বযুদ্ধের সময় আনাতোলিয়া ছাড়া তাদের প্রায় সমস্ত অঞ্চল দখল করে নেয়। ভারতীয় উপমহাদেশের মুসলমানরাও এতে অনেক ভেঙে পড়ে, কারণ তারা অটোমান খলিফাকে তাদের ধর্মীয় শাসক ও নেতা হিসাবে বিবেচনা করত। প্রথম বিশ্বযুদ্ধের পর উসমানীয় সাম্রাজ্যের পরিকল্পিত ভাঙন এবং তাদের উপর ব্রিটিশ নীতির বিরুদ্ধে ভারতীয় মুসলমানরা একটি রাজনৈতিক প্রচারণা শুরু করে, যাকে খিলাফত আন্দোলন বা তেহরিকি খিলাফা বলা হয়। এই সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো যাই হোক, এই আন্দোলন থেকে ব্রিটিশদের হুমকি দেওয়া হয়েছিল যে যদি তারা অটোমান খলিফা আব্দুল হামিদকে পদচ্যুত করার চেষ্টা করে, তবে ভারতীয় মুসলমানরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে। ভারতের কংগ্রেস পার্টি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস INC 1920 সালে খিলাফত আন্দোলনকে সমর্থন করতে শুরু করে। মহাত্মা গান্ধীর অহিংস আইন অমান্য অভিযানের সূত্রপাত হয়েছিল এই খিলাফত আন্দোলনের মধ্য দিয়ে। মজার ব্যাপার হলো, কয়েদি আজম মোহাম্মদ আলী জিন্নাহ নিজেকে এই আন্দোলন থেকে দূরে রেখেছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে এটি সফল হবে না। এই আন্দোলন গতি পাওয়ার আগে 1922 সালে কামাল আতাতুর্কের নেতৃত্বে তুরস্কের জাতীয়তাবাদী বাহিনী দেশটি দখল করে এবং খলিফা আব্দুল হামিদকে ক্ষমতাচ্যুত করে খিলাফতের পদ বাতিল করে। এর মাধ্যমে অটোমানদের 623 বছরের মহান সাম্রাজ্যের সূর্য চিরতরে অস্তমিত হয়। ভারতীয় মুসলমান সম্প্রদায় খিলাফত আন্দোলনে বেশ উৎসাহ নিয়ে অংশগ্রহণ করে। সে সময় ভারত একটি আগ্নেয়গিরি রূপ নিয়েছিল। উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে মিত্র শক্তির বিজয় তাদের পরিকল্পনা ও খেলাফতের অবসান ঘটিয়েছিল। তাদের দখলের এই খবর সারা ভারতে আগুন ছড়িয়ে দিয়েছিল। মসজিদ, সমাবেশ, মাদ্রাসা, বাড়িঘর, দোকানপাট, কোথাও যেন এই বিষয় ছাড়া আর কোনো কথাবার্তাই হতো না। উল্লেখ্য, প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স, গ্রেট ব্রিটেন, রাশিয়া, ইতালি, জাপান এবং 1917 সাল থেকে যুক্তরাষ্ট্রকে মিত্র শক্তি বলা হতো। আন্দোলন সফল করার জন্য সাধারণ মানুষ উৎসাহী ছিল এবং নিজেদের সর্বোচ্চ দিয়ে অবদান রেখেছিল। এমনকি সারা ভারত
ভারত থেকে নারীরা তাদের চুড়ি এবং কানের দুল খুলে খিলাফত কমিটিকে দিতেন। প্রচলিত আছে যে এক নারী তার সন্তানকে নিয়ে এসে খিলাফত কমিটির কাছে হস্তান্তর করেন। তিনি হস্তান্তর করার সময় বলেন যে এই বাচ্চা ছাড়া আমার দান করার মতো কিছুই নেই। এরপরও খিলাফত আন্দোলন সফল হয়নি, কিন্তু তুরস্কের মানুষ আজও এই চেতনাকে মনে রেখেছে এবং তারা ভারতবর্ষের মুসলমানদেরকে আজও সম্মান করে। অটোমান সাম্রাজ্য ছিল এক বিস্ময়কর ইতিহাসের অংশ, যা একদিকে যেমন সমৃদ্ধি, সংস্কৃতি ও জ্ঞানের প্রসার ঘটিয়েছে, তেমনি দুর্নীতি, যুদ্ধ ও প্রশাসনিক দুর্বলতাই পতনের দিকে গেছে। ইতিহাস আমাদের শিক্ষা দেয় যে প্রতিটি সাম্রাজ্যের উত্থান ও পতন অবশ্যম্ভাবী। আপনি যদি ইতিহাস ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।